গজনীর সুলতান মাহমুদ ছিলেন প্রবল প্রতাপশালী নেতা। তার প্রতাপে অন্যান্য রাজা বাদশাহগণ পর্যন্ত ভয়ে কম্পমান থাকতেন। তাই গজনীর তাই গজনীতে গেলে ইবনে সিনার স্বাধীনতা ও ইজ্জত অক্ষুণ্ণ থাকবে কিনা সে সম্পর্কে সন্দিহান হয়ে তিনি গজনীতে সুলতান মাহমুদের দরবারে যেতে রাজি হননি। কিন্তু খাওয়ারিজমে তিনি এখন নিরাপদ নন ভেবে 1015 খ্রিস্টাব্দে সুলতান মামুন বিন মাহমুদের সহায়তায় সেখান থেকে পলায়ন করে এক অনিশ্চিত পথে রওনা দেন। প্রথমে আবিওয়াদি, তারপর তুষ, নিশাপুর ও পরে গুরগাঁও গিয়ে পৌঁছান। এখানে এসে তিনি বিভিন্ন বিষয়ে কিতাব রচনায় নিজেকে মনোনিবেশ করেন। কিন্তু রাজনৈতিক কারণে এখানে তার সুখ স্থায়ী হয়নি। তিনি নিরাপদ আশ্রয়ের জন্য ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রাম এবং শহর থেকে শহরে। কিন্তু তিনি গজনীতে যেতে রাজি হলেন না। অবশেষে তিনি যান রাও প্রদেশে। বিভিন্ন কিতাব লিখতে শুরু করেন। কিন্তু এখানেও তার সুখ স্থায়ী হল না। তার জ্ঞান সাধনা ও কিতাব রচনায় বিঘ্ন সৃষ্টি হয়। তারপর তিনি চলে যান প্রথমে কাজভিন ও পরে হামাদান শহরে। এখানে এসে তিনি তার বিখ্যাত গ্রন্থ আশ-শেফা ও আল কানুন লেখার হাত দিয়েছিলেন। এখানে এসেই তিনি তার বিখ্যাত গ্রন্থ আশ-শেফা ও আল কানুন লেখায় হাত দিয়েছিলেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এ সময় হামাদানের বাদশাহ শামসুদ্দৌলা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়লে 40 দিনের চিকিৎসা করে তাকে মুমূর্ষু অবস্থা থেকে সুস্থ করে তোলেন। ক্রমান্বয়ে ইবনে সিনা রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং বাদশাহ শামসুদ্দৌলার মন্ত্রিত্বের আসন অলংকৃত করেন। এখানে তিনি তার জ্ঞান, বুদ্ধি ও কর্মদক্ষতার কারণে রাজদরবারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের ঈর্ষার, সমালোচকগণ ও সেনাবাহিনীকে তার গভীর ষড়যন্ত্রের সম্মুখীন হন। এক পর্যায়ে সমালোচকগণ সেনাবাহিনীকে তার বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে এবং ইবনে সিনার মৃত্যুদণ্ড দাবি করে। বাদশাহ বুঝতে পেরেছিলেন যে এটি একটি গভীর ষড়যন্ত্র, কিন্তু সেনাবাহিনীর দাবিকে অগ্রাহ্য করা কিংবা ইবনে সিনাকে মৃত্যুদণ্ড দেয়া কোনোটি শামসুদ্দৌলার পক্ষে সম্ভব ছিল না। ইবনে সিনা নিরাপদ আশ্রয়ের জন্য আত্মগোপন করেন এবং দীর্ঘ 40 থেকে 50 দিন অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিনানিপাত করেন। পরবর্তীতে বাদশাহ পুনরায় অসুস্থ হয়ে পড়লে এবং সৈনিকগণ তাদের ভুল বুঝতে পেরে ইবনে সিনাকে খুঁজে বের করেন এবং মন্ত্রিত্বের পদে গ্রহণ করার অনুরোধ জানান। শামসুদ্দৌলার মৃত্যুর পর সময় ও ঘটনা প্রবাহে তিনি রাজনৈতিক আশ্রয়ে চলে যান ইস্পাহানে। এ সময় ইস্পাহানের শাসনকর্তা ছিলেন আলাউদ্দৌলা। তিনি ইবনে সিনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তার বিজ্ঞান চর্চার প্রয়োজনীয় সকল ব্যবস্থা করে দেন। এখানে তিনি উদ্যত গতিতে জ্ঞান চর্চা শুরু করেন এবং বিখ্যাত গ্রন্থ আশ-শেফা ও আল কানুনের অসমাপ্ত লেখা শেষ করেন। এই মনীষী পদার্থবিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক কিতাব রচনা করেছেন। এগুলোর মধ্যে আল কানুন, আশ-শেফা, আরজুজা ফি তিব, লিসানুল আরব, আল মজনু, আল মুবাদাউন মাআদা, আল মুখতাসারুল আসওয়াত, আল আরসাদুল কলিয়া উল্লেখযোগ্য। আল কানুন কিতাবটি তৎকালীন যুগে চিকিৎসা বিজ্ঞানের এক বিপ্লব এনে দিয়েছিল, কারণ এত বিশাল গ্রন্থ সে যুগে অন্য কেউ রচনা করতে পারেনি। আল কানুন কিতাবটি ল্যাটিন, ইংরেজি, হিব্রু প্রভৃতি ভাষায় অনুদিত হয় এবং তৎকালীন ইউরোপের চিকিৎসা বিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। আল কানুন 5টি বিশাল খণ্ডে বিভক্ত, যার পৃষ্ঠা সংখ্যা 4 লক্ষাধিক। কিতাবটিতে শতাধিক জটিল রোগের কারণ, লক্ষণ ও পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। প্রকৃতপক্ষে আধুনিক চিকিৎসারই হলেন জনক। আশ-শেফা দর্শন শাস্ত্রের আরও একটি অমূল্য গ্রন্থ, যা 20 খণ্ডে বিভক্ত ছিল। এতে ইবনে সিনা রাজনীতি, অর্থনীতি, প্রাণিতত্ত্ব ও উদ্ভিদতত্ত্ব সহ যাবতীয় বিষয়কে অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি মানুষের কল্যাণে জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধন আজীবন পরিশ্রম করেছেন এবং ভ্রমণ করেছেন জ্ঞানের সন্ধানে। তিনি সর্বপ্রথম মেনিনজাইটিস রোগটি শনাক্ত করেন। পানি ও ভূমির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তা তিনি আবিষ্কার করেছিলেন। সময় ও গতির সঙ্গে বিদ্যমান সম্পর্কের কথা তিনি আবিষ্কার করেন। তিনি অ্যারিস্টটলের দর্শন ও ভালোভাবে অধ্যয়ন করেন, কিন্তু অ্যারিস্টটলের কিছু মতবাদের সাথে তিনি একমত হলেও সকল মতবাদের সাথে তিনি একমত হতে পারেননি। জীবন সায়ান্নে ফিরে আসেন তিনি হামাদানে। অতিরিক্ত পরিশ্রমের দরুন তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েন এবং পেটের পীড়ায় আক্রান্ত হন। একদিন তার এক ভৃত্য ঔষধের সাথে আফিম মিশিয়ে দেয়। আফিমের বিষক্রিয়ায় তার জীবনী শক্তি শেষ হয়ে আসে। 1037 খ্রিস্টাব্দে মহাজ্ঞানী ও বিশ্ববিখ্যাত এই মনীষী